সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেনি গ্রামে গঞ্জে, পাড়ায় বন্দরে আমি মূলত পেশায় একজন আইনজীবী। আইনই আমার পেশা। আমি সকাল থেকে রাত, সন্ধ্যা থেকে পরের দিন সকাল, দুপুর আইনের বই নিয়ে খেলানেলা করা, পড়াশোনা করা, বোঝা, এটাই আমার মূল পেশা। আমি কোনো 24 ঘন্টার রাজনীতিবিদ নই। সকাল থেকে রাত পর্যন্ত যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, রাজনীতি তাদের কাছে একটা পেশা। কারণ যিনি সকাল থেকে রাত পর্যন্ত রাজনীতি করেন, তার পরিবার চলে কি করে, তার সংসার চলে কি করে, তিনি আয় ইনকাম কোথা থেকে করেন, বৈধ আয় না হলেও বৈধ খরচ হবে কোথা থেকে, বৈধ খরচ যদি না হয়ে থাকে তাহলে জনগণের উপকার করবেন কোথা থেকে। এই জন্য আমাদের দেশে রাজনীতি যারা করেন তাদের এক বড় অংশ আছে যারা জনগণের টাকা ভাগাভাগি করেই নিজের সংসার চালাইতে হয়। আমরা তো জনগণের টাকা ভাগাভাগি করে সংসার চালাইতে আসি নাই। আমরা এখানে ফুল টাইমার রাজনীতি করে জনগণের সম্পদ ভাগাভাগি করতে আসি নাই। আমাদের একটা পেশা আছে, আইন হলো আমার সেই পেশা। বাংলাদেশের 5-7 জন আইনজীবী যদি খুঁজে বেড়ান, তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মান দিয়েছেন, এই ইজ্জত দিয়েছেন। এটার জন্য আমাদের পরিশ্রম করতে হয়। কখন রাত হয়ে যায়, কখন সন্ধ্যা হয়ে যায়, কখন সকালবেলা হয়ে যায়। বই পড়তে পড়তে এক সময় আর সেই বইয়ের পাতা শেষ হয়, কিন্তু সময় আর শেষ হয় না। এই কষ্ট পরিশ্রম করে আমাদের জীবন চলে। আমাদের জীবন হাসি খেলা তামাশার মাধ্যমে চলে না। আমাদের জীবন কষ্ট করে পরিশ্রম করে মানুষকে সার্ভিস দিয়ে হক হালালি টাকা আমাদেরকে ইনকাম করতে হয়। আমরা চাইলেই একজন ব্যক্তি বিশেষের কিংবা একটা সরকারের প্রজেক্টের কিংবা টিওনো সাহেবের সঙ্গে সরকারি প্রজেক্ট ভাগাভাগি করে আমি চাইলেই আমার নিজের পকেট ভর্তি করতে পারবো না। তাহলে আমি আসি যে আপনাদের কাছে আমাকে হিসাব করে শুক্রবারের জন্য অপেক্ষা করতে হয়, শনিবারের জন্য অপেক্ষা করতে হয়। কারণ আজকে আমি এখান থেকে রাত 9টার ফ্লাইটে ঢাকায় যাব, বাসায় পৌঁছতে পৌঁছতে আমার 11টা বাজবে। কালকে সকাল 7:30টায় আমার কোর্টে যেতে হবে। 9টার সময় বড় বড় কেস আছে, এগুলো করতে হবে। সন্ধ্যে 5টা পর্যন্ত কোর্ট করতে হবে। 7টা থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত চেম্বার করতে হবে। রাত 1টায় বাসায় গিয়ে ফজর পর্যন্ত ঘুমাইতে হবে। ফজরের পরে আবার একটু হাঁটাহাঁটি করতে হবে। হাঁটাহাঁটি করে আবার 7:30টায় কোর্টে যেতে হবে। এইভাবে আমাদের চলে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সন্ধ্যার সময় কোর্ট শেষ করে কোনোদিন বাসায় যাই, কোনোদিন আর বাসায় যাই না, সরাসরি এয়ারপোর্টে আসি। এয়ারপোর্ট থেকে সিলেট এয়ারপোর্টে আসি। সিলেট এয়ারপোর্ট থেকে গাড়ি রেডি থাকে, ওই গাড়িতে সরাসরি দিরাই যাই, আর না হয় সামাসর যাই, আর না হয় সাল্লাই যাই। এই হলো আমাদের জীবনের রুটিন। এই জীবনের রুটিন যদি না থাকে, সার্বক্ষণিক যদি আমি এখানে সময় দিয়ে শুধুমাত্র রাজনীতির বিষয়ে সময় কাটাই, তাহলে আমি আপনাদেরকে হলফ করে বলছি, আপনারাও একদিন আমাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করবেন। কারণ এই আপনাদের পিছনে যে পয়সাটা হক হালালি ভাবে খরচ করতে হবে, তার আয়ের উৎস কি? কোথা থেকে আয় করব? আমি কি গম বিক্রি করে আয় করব? আমি কি সরকারের টাকা ভাগাভাগি করে আয় করব? আমি কি কাবিকা প্রজেক্ট থেকে আয় করব? আমি কি পিআইসি প্রজেক্ট থেকে আয় করব? তাহলে আমার একটা সুনির্দিষ্ট আয়ের উৎস থাকতে হবে। যদি আমার আয়ের উৎস না থাকে, তাহলে আমি মানুষকে কি বিলিয়ে দিব? মানুষের জন্য কি সম্মান বয়ে নিয়ে আসবো? মানুষকে আমি কিভাবে উপকার করব? একজন অসুস্থ মানুষ আজকে সকালবেলা, গতকালকে সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন মহিলা এসে বাড়িতে হাজির। একজনের ডান পায়ে কাজ করে না, একজনের চোখ চলে গেছে,
আরেকজন আসছে ক্যান্সার হয়েছে। তো আমি খুব মনোযোগ দিয়ে হিসাব করে দেখলাম যে আমার কাছে আসছে ক্যান্সারের চিকিৎসার জন্য। আমি কি ডাক্তার? আমি কি ক্যান্সারের চিকিৎসা করতে পারি? কিন্তু তারপরে আসছে, এসে বলতেছে আমারে ক্যান্সারের চিকিৎসা করার ব্যবস্থা করে দেন। তো ক্যান্সারের চিকিৎসা দুনিয়াতে সবচাইতে ব্যয়বহুল চিকিৎসা। একজন ক্যান্সারের চিকিৎসা করতে গেলে না হলেও 12 থেকে 15 লক্ষ টাকার দরকার। তার কাছে মনে হয়েছে অসহায় নারী, তার হাজবেন্ড নাই, স্বামী নাই, বাচ্চা নাই, সকালবেলা এসে আমার কাছে বসে বলতেছে যে কোনোভাবে আমার ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা করে দেন। তার মাথায় এটা নাই যে এই ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা করতে কত টাকার প্রয়োজন, কোথায় যেতে হবে, কার কাছে গেলে পরে চিকিৎসা পাওয়া যাবে, সিলেটে হবে কিনা, ঢাকায় যেতে হবে নাকি কলকাতায় যেতে হবে, সে কিন্তু এগুলো কিছুই জানে না। সে এতটুকু জানে আমার চিকিৎসা দরকার, এর বাইরে সে কিছু জানে না। এখন আমি তাকে কিভাবে সহযোগিতা করব? এই টাকা কোথা থেকে আনবো? আমি কাকে বলবো তাকে টাকার দরকার? কোন মানুষের কাছ থেকে আইনে বলবো এই অসহায় মহিলার চিকিৎসার ব্যবস্থা করে দেন? কোন সামর্থ্যের কারণে আমি এটা তার পাশে দাঁড়াতে পারবো? আমি যদি হক হালালি টাকা আয় না করি, আমার যদি আয়ের সোর্স না থাকে, ইনকামের সোর্স না থাকে, আমি যদি পেশা না থাকে, সারাক্ষণ যদি আমি এখানে রাজনৈতিক গোতাগতির মধ্যে থাকি, তাহলে কি আমি এই অসহায় নারীকে সাহায্য করতে পারবো? সেই জন্য আমাদেরকে হক হালালি রুটি রোজগারের পিছনে থাকতে হবে। অন্যথায় কোনো মানুষকে আপনি সত্যিকার অর্থে সাহায্য করতে পারবেন না। বেহালালি টাকা দিয়ে মসজিদ বানাবেন, হারামের টাকা দিয়ে মন্দির বানাবেন, হারামের টাকা দিয়ে রাস্তা বানাবেন, নাকি সব পথে 1 টাকা আয় করলে যে সুবিধা হবে, যে নিয়ামত পাবেন, যে বরকত পাবেন, বেহালালি ভাবে লক্ষ টাকা আয় করেও এরকম বরকত পাবেন না। আমরা সেই কথা বলছি। আমরা কেন আসছি এখানে? নীতির কথা বলতে আসছি, সত্যের কথা বলতে আসছি, মিথ্যার বিরুদ্ধে দাঁড়াইতে আসছি, অসত্যের বিরুদ্ধে দাঁড়াইতে আসছি। আমরা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতে আসি নাই, কারো হক মারতে আসি নাই, কাউকে নির্যাতন করতে আসি নাই, কাউকে নিপীড়ন করতে আসি নাই, কাউকে জেলে ঢুকাতে আসি নাই। আমরা আসছি এই দিরাই সাল্লা মিলে 5 লক্ষ লোকের মানুষের আমাদের দ্বারা যদি সম্ভব হয়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই হিকমত এবং এই সামর্থ্য দান করেন, তাহলে দিরাই সাল্লার মানুষের জীবনের মধ্যে আমরা একটা পরিবর্তনের সূচনা করতে চাই। এই পরিবর্তন কিসের? আমি কি কারো ঘর বানাই দিতে পারবো? আমি কি কারো ঘরের ভিতরে খাবার ঢুকিয়ে দিতে পারবো? আমি কি পারবো? তাহলে কি জন্য আমাদের এখানে আসা? এই কৈফিয়ত দিয়ে আমি শেষ করে দিব। আমাদের এখানে আসা হলো এই দুঃখী দরিদ্র মানুষের জীবন আচরণ সম্পর্কে জানা, বুঝা, সাধ্যমতো যেটা সমাধান করা সম্ভব এটা সমাধান করে দেওয়া, ব্যক্তিগতভাবে যেটা সম্ভব এটা ব্যক্তিগতভাবে করে দেওয়া, ব্যক্তিগতভাবে যেটা পারা যাবে না সেটা সরকারের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে সমস্যাগুলোর সমাধান করে দেওয়া। এই কাজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। যেমন ধরেন, আমাদের এই ভাটি অঞ্চলের বড় বড় বাজারগুলোতে কোনো মেডিকেল সেন্টার এখনো গড়ে উঠে নাই। দেখেন, এইদিকে রফিনগরে আছে বাংলা বাজার, ওইদিকে আছে নিজগাঁও বাজার, ওইদিকে গিয়ে খুঁজলে দেখবেন রাহতলা বাজার, উজানে গিয়ে খুঁজলে আছে সামারচর বাজার, তার উপর দিকে গিয়ে খুঁজলে দেখবেন ভঙ্গিয়ারগাঁও বাজার, তার ওই পাশে গিয়ে খুঁজলে পাবেন একটা শাসকাই বাজার। এর থেকে যদি আপনি দিরাই ঢুকেন বোয়ালিয়া বাজার, ঘুরে এসে পাবেন আকিলশা বাজার, আর একটু সামনে গিয়ে পাবেন হোসেনপুর বাজার। ব্যাক করে আসে যদি পান তাহলে আস্তে আস্তে দিরাই ঢুকবেন, দিরাই ঢুকে কিছুক্ষণ পরে এসে পাবেন রাজানগর বাজার, কর্ণগাঁও বাজার আছে একটা, টানাখালী বাজার আছে একটা। এই যে বাজারগুলো, এই বাজারগুলোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের যাতায়াত। এই ভাটিপাড়া একটা আরেকটা সেন্টার, রফিনগর একটা সেন্টার, ভাটিপাড়া আরেকটা সেন্টার, রফিনগর থেকে ভাটিপাড়া, ভাটিপাড়া থেকে এই গ্রামগুলো হয়ে আস্তে আস্তে পাতারিয়া, শরীফপুর, এই পর্যন্ত যে নেটওয়ার্ক 5 লক্ষ লোকের বসবাস। এই 5 লক্ষ লোকের স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাদের যদি চিকিৎসার ব্যবস্থা করে দিতে হয়, তাদের যদি ডাক্তারের ব্যবস্থা করে দিতে হয়, তাদের যদি নার্সের ব্যবস্থা করে দিতে হয়, তাদের যদি হাসপাতালের ব্যবস্থা করে দিতে হয়, তাহলে যিনি এই কাজ করবেন
যারাই দায়িত্ব নেবেন এই হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদেরকে অনেক ত্যাগ এবং পরিশ্রম স্বীকার করতে হবে। কোনো ত্যাগ এবং তিতিক্ষা ছাড়া কখনো সৃষ্টি হয় না। বক্তৃতা দিয়ে কখনো মানুষের সমস্যার সমাধান করা যায় না। সমস্যার যদি সমাধান করতে হয় জুতার পায়ের তলার সুক্তলি খরচ হয়ে যাবে। সমস্যার যদি সমাধান করতে হয় অট্টালিকায় বসবাস করার আরাম হারাম হয়ে যাবে। সমস্যার যদি সমাধান করতে হয় এই কষ্ট পরিশ্রমকে যারা মানতে পারবে তারাই শেষ পর্যন্ত মানুষের জন্য করতে পারবে। আমি কোনো ব্যক্তি বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে গালাগালি করতে আসি নাই, কারো দোষ ধরতে আসি নাই। আমি মনে করি অন্যের দোষ বর্ণনা করলে নিজেরই ইজ্জত যায়। অন্যের দোষ বর্ণনা করতে হয় না। সবচেয়ে আগে যেটা করতে হয়, আমাদের অতীতে পূর্বপুরুষ যারা ছিলেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একদিকে বিরাট বড় ব্যক্তিত্ব, আরেকদিকে জনাব নাসির উদ্দিন চৌধুরী, তিনিও বিরাট বড় ব্যক্তিত্ব। তিনি একটু অসুস্থ অবস্থায় এখন আছেন, আগের চাইতে শরীর একটু ভালো আছে। আমি মনে করি এই দুইজন ব্যক্তি আমাদের এই ভাটি অঞ্চলের জন্য যা করেছেন প্রত্যেকেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। এরা চেষ্টা করেছেন তাদের জীবন দিয়ে, এরা চেষ্টা করেছেন তাদের আমৃত্যু, এরা চেষ্টা করেছেন তাদের বৃদ্ধ বয়স পর্যন্ত চেষ্টা করেছেন। গ্রামে গ্রামে ঘুরেছেন, পাড়ায় পাড়ায় ঘুরেছেন, মহল্লায় মহল্লায় ঘুরেছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হয়, এক জীবনে সব কাজ চাইলেও শেষ করা যায় না। আমাদের কাজ কি তাহলে? আমরা নতুন প্রজন্মের লোক, ওনাদের তুলনায় আমি তাদের সন্তানের সমতুল্য। ওনাদের তুলনায় ওনাদের সন্তানের যা বয়স, ওনাদের ছেলে মেয়েদের বয়স, আমার বয়স তার চাইতেও কম। তা আমার কাজ কি? আমার কাজ হলো এই পিতৃতুল্য কিংবা এরকম বড় মানুষের বদনাম করা আমার কোনো কাজ না। আমার কাজ হলো ওনারা যেটা করেছেন, যে অংশটুকু বকে আছে, যেটা রেখে গেছেন, যে অবস্থায় আছে, আমরা মিলে যদি বাকি অংশ সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তবেই আমাদের 5 লক্ষ লোকের মাথায়, জীবনে, শরীরে, স্বাস্থ্যে, রাস্তাঘাটে পরিবর্তন যদি নিয়ে আসতে পারি তবেই আমরা নতুন দিরাইশাল্লাহ গঠন করতে পারবো। বকাবকি করলে তো রাস্তা হবে না। আরেকজনকে গালিগালাজ করলে কি আর আমার বাড়িতে হাসপাতাল হবে? আরেকজনকে দোষারোপ করলে কি আমার রাস্তা দিয়ে গাড়ি চলবে? নো। তাহলে হোয়াট ইজ আওয়ার জব? হোয়াট ইজ আওয়ার টাস্ক? আমাদের কাজ কি? আমাদের কাজ সবাইকে সংগঠিত করা। আমাদের কাজ দলীয় স্বার্থের বাইরে উঠে, ব্যক্তি বিশেষের স্বার্থের বাইরে উঠে, নিজের পকেটের স্বার্থের বাইরে উঠে মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল মানুষকে নিয়ে মিলেমিশে একসাথে কাজ করাই আমাদের মূল কাজ। শুধু দলীয় ভাগাভাগি আর এই দল সেই দল, আমার দল তোমার দল, এই দল বলে আমরা বেশি দূর যেতে পারবো না। বাংলাদেশের সব মানুষ কি এক দল করবে? বাংলাদেশের সব মানুষ কি এক দলের সদস্য হবে? তাহলে দলের পার্থক্য থাকবে না? থাকবে। কিন্তু রাস্তা কি দলের দরকার না প্রত্যেকের দরকার? রাস্তা কার দরকার? হাসপাতাল কার দরকার? শিক্ষা প্রতিষ্ঠান কার দরকার? তাহলে আমাদের কাজ তো দলের জন্য নয়, আমাদের কাজ তো সকলের জন্য, আমাদের কাজ তো প্রত্যেকের জন্য। যে মাদ্রাসা গড়ে উঠবে, এই মাদ্রাসায় দল মত নির্বিশেষে ছাত্ররা লেখাপড়া করবে। যে স্কুল গড়ে উঠবে, এই স্কুলে দল মত নির্বিশেষে ছাত্ররা ছাত্রীরা লেখাপড়া করবে। যে মন্দির গড়ে উঠবে, এই মন্দিরে হিন্দু ভদ্রলোকদের মধ্যে যে দলই করুন না কেন তারা পূজা অর্চনার সুযোগ সেখানে পাবে। আজান শেষ হোক, তারপরে নামাজের আগে আমি শেষ করে দিই।
ও বড় মসজিদের আজান কোনটা? এটা বড় মসজিদ। আছে কড়া রোদ, হ্যাঁ সাংঘাতিক গরম তো। যে সেমার লাগি মেঘের লাগি মাঠও হওয়া আচ্ছা আব্বা 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 আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো এক সপ্তাহ থাকবো, এক সপ্তাহ তখন ঘুরে 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 যেমন যেখানে আমি শেষ করেছিলাম যে আমাদের কাজ হলো অনেক বড় কাজ, আমাদের কাজ ছোট না। এই বড় কাজ করতে গেলে অনেক বড় চিন্তার দরকার। কারণ কি, এই দুই থানায় মিলে আমাদের লোক সংখ্যা প্রায় 5 লক্ষ। এই 5 লক্ষ লোকের ভিতরে হিন্দু মুসলমানের বসবাস আছে। এই 5 লক্ষ লোকের ভিতরে ধনী গরিবের বসবাস আছে। এই 5 লক্ষ লোকের ভিতরে নারী পুরুষের বসবাস আছে। 100 জন মানুষের মধ্যে প্রায় 51 জন হলো নারী, 49 জন হলো পুরুষ। এই 5 লক্ষ লোকের মধ্যে অনেক দরিদ্র শিশু আছে, এতিম অনাথ আছে, যারা অনেক মাদ্রাসায় থাকে কিন্তু তাদের লিল্লা বোর্ডিং এ থাকতে হয়। এরকম হাজার হাজার লোক আছে। এরকমও আমাদের 5 লক্ষ লোকের মধ্যে কওমি মাদ্রাসা আছে, অনেকগুলা কওমি মাদ্রাসা, আবার অনেকগুলো আলিয়া মাদ্রাসা আছে। এই 5 লক্ষ লোকের মধ্যে আমাদের এই জনসংখ্যার মধ্যে বড় একটা অংশ আছে যারা শুধু জেলে সম্প্রদায়, মাছ ধরে আর জীবনযাপন করে, এটাই তাদের কাজ। আরেকটা বড় অংশ আছে আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ এবং বিভিন্নভাবে বিভিন্ন পূজা মণ্ডপে দায়িত্ব পালন করে, পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে। এই পুরো অঞ্চলের A to Z নিয়ে যদি কাজ করতে হয়, সকল মানুষকে যদি আপন করে নিতে হয়, সকল মানুষকে যদি গুরুত্ব মনে করতে হয়, সকল মানুষকে যদি তার ইজ্জত দিতে হয়, তাহলে ইজ্জত যদি প্রতি মানুষকে আপনি দিতে পারেন, তবেই এই অঞ্চলের মানুষ সবচাইতে বেশি খুশি হয়। আমি একটা জিনিস দেখেছি ঘুরে ঘুরে, এখন পর্যন্ত আমি 214টা গ্রামে গিয়েছি। এই 351টা গ্রাম আছে। এই 351টা গ্রামের মধ্যে 214টাতে গিয়েছি, প্রায় 140-42টা গ্রাম এখনো বাকি আছে। এই 140-42টা গ্রাম আমি আগামী 1.5 মাস সময়ের মধ্যে একটা একটা করে ঘোরার চেষ্টা করব। এখানে দেখে আমার কাছে মনে হয়েছে, মাঝে মাঝে আমি গিয়েছি গাজীপুরে আমাদের অঞ্চলের লোকেরা গার্মেন্টসে কাজ করে। আমাদের অঞ্চলের বড় একটা অংশের লোকেরা আছে যারা সাইনবোর্ড এবং নারায়ণগঞ্জের ভোলতায় এখানে তারা গার্মেন্টসের কাজ করে। নারী পুরুষরা গার্মেন্টসের কাজ করে। তাদেরকে দেখলে এত কষ্ট লাগে, এত ব্যথা হয়, এত বেদনা হয় যে এত কষ্ট করে সকাল 7টা থেকে শুরু হয় ডিউটি, রাত 7টা 8টা 9টা ওভারটাইম যারা করে 10টা পর্যন্ত কাজ করে 20-22 হাজার টাকা বেতন পায়। শুরু হয় 10-9 হাজার টাকা, 10 হাজার টাকা দিয়ে, এটা শেষ হয় 20-22 হাজার টাকা দিয়ে। একটা পরিবারের 4 জন কাজ করলে 80-85-90 হাজার টাকা আয় করে। এর একটা অংশ বাড়িতে পাঠায়, আর একটা অংশ কষ্ট করে কোনো রকম থাকে একটা ছোট্ট ঘরে, এমন গাদাগাদি করে থাকে, মনে হয় ইলিশের ফাইলের মতো, একজন আরেকজনের উপরে ঘুমায়। এটা দেখতে গেছিলাম আমি যে কেমন থাকে তারা, কি যে কষ্ট তাদের। অথচ দেখেন, আমরা যদি
সত্যিকার অর্থে সাহসী লোক হইতাম, সাহসী পুরুষ হইতাম। আমাদের যদি চিন্তা থাকতো, আমরা যদি সত্যিকার অর্থে ক্যাপাসিটি থাকতো, আমরা যদি চিন্তা করতে পারতাম, ভাবতে পারতাম, মানুষের কল্যাণের জন্য চিন্তা করতে পারতাম, তাহলে আমাদের এই সন্তানদেরকে গাজীপুরে, নারায়ণগঞ্জে কিংবা মিরপুরে গার্মেন্টসের কাজের জন্য না পাঠিয়ে আমরা দিরাই এবং সাল্লার বড় বড় জায়গাতে আমরা নিজেরাই গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুলতে পারতাম। এই গার্মেন্টস ফ্যাক্টরি যদি আমরা গড়ে তুলতে পারতাম, আমি মাঝে মাঝে গাড়িতে আসি আর দেখি শরীফপুর থেকে দিরাই পর্যন্ত যাইতে যে পরিমাণ জায়গা ডাইনে বামে খালি পড়ে আছে, এই জায়গা 2-4 লাখ 5 লাখ টাকার বেশি একের জায়গার দাম হবে না। যদি 5 লাখ টাকা একের জায়গার দাম হয়, তাহলে 15 বিঘা জায়গার দাম হবে 15 বিঘার জায়গার দাম হবে 75 লক্ষ টাকা। 100 বিঘার জায়গার দাম হবে 5 কোটি টাকা। এই 5 কোটি টাকা মূল্যের কোনো ব্যক্তি যদি পাওয়া যায়, শিল্পপতি যদি আমরা ইনভাইট করতে পারতাম, শিল্পপতিকে আমাদের অঞ্চলে আনতে পারতাম, তাকে জায়গা দিতে পারতাম, তিনি যদি আমাদের এখানে এই ধরনের শিল্প গড়ে তুলতে পারতেন, তাহলে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আপনার বোন, আমার ভাই, আপনার ভাতিজা বাড়ির পাশেই তারা গার্মেন্টসে কাজ করে হাজার হাজার টাকা আয় করতে পারত। এই চিন্তা কে করবে? এই চিন্তাগুলো আসবে কোথা থেকে? কারা এগুলো বাস্তবায়ন করবে? কোথা থেকে বাস্তবায়ন করবে? যদি সরকারের টাকা ভাগাভাগি করে খেতে হয়, যদি টিওনার সঙ্গে গোপনে সরকারের প্লট কিংবা বাজেট ভাগাভাগি করতে হয়, যদি সরকার কর্তৃক দেওয়া কাবিকা প্রজেক্ট ভাগাভাগি করে খাইতে হয়, তাহলে কি আর সর্বোচ্চভাবে মানুষের জন্য কোনো কিছু করার সুযোগ আছে? নো। উই হ্যাভ টু লাভ পিপল। জনগণকে ভালোবাসতে হবে। তো জনগণকে ভালোবাসতে হবে বললেই তো হবে না। ভালোবাসার মূল বহিঃপ্রকাশ হলো সততার সহিত জীবনযাপন করার চেষ্টা করতে হবে। এই সততার সহিত জীবনযাপন করা এত সহজ ব্যাপার না। বক্তৃতা দেওয়া যত সহজ, টাকার বান্ডিল সামনে পড়লে এটার লোভ সামলানো এত সহজ ব্যাপার নয়। টাকার বান্ডিল যখন আপনাকে, একদিকে টাকার বান্ডিল পড়বে, আরেকদিকে আপনার সততা মাপবেন, পাল্লায় তুলেন, একদিকে 100 কোটি টাকা, আরেকদিকে আপনার সততা মাপেন। এইটা রেখে যদি দাঁড়াইতে পারেন, এইটা রেখে যদি বুকে সৎ সাহস দিয়ে বলতে পারেন, এই 100 কোটি টাকার 1 টাকাও আমার দরকার নাই, এইটা যদি সাহস দেখাইতে পারেন, তবেই আপনি বাংলাদেশের জনগণের জন্য ভাগ্যের পরিবর্তনের কাজ করতে পারবেন। যায় তাহলে যত বড় লম্বা বক্তৃতাই দেন না কেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। আমি গভীরভাবে দেখছি, আমাদের এই দিরাই সাল্লায় 2-3 হাজার কোটি টাকা যদি ব্যয় করা যায়, 3,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা যদি কোনো সৎ মানুষের হাতে পড়ে, হার্টওয়ালা মানুষের হাতে পড়ে, বড় মাপের হৃদয়ের মানুষের হাতে পড়ে, তাহলে দিরাই সাল্লার মানুষের প্রাথমিক যত সমস্যা আছে, প্রাথমিক সমস্যা সবটাই একটা একটা করে সমাধান করে দেওয়া সম্ভব। এখন এই টাকার চিন্তা কে করবে? এখানে গ্রামে গ্রামে ঘুরবেন আর সারাক্ষণ রাজনীতি করবেন আর মানুষে মানুষে ক্লিকবাজি করবেন, একজনকে আরেকজনের বিরুদ্ধে খেপাবেন, আরেকজনকে নির্যাতন করতে চাইবেন। এই চিন্তা যারা করবে, তারা কি এই 3,000 টাকা ম্যানেজ করতে পারবে? নো। উই নিড বড় মাপের মানুষ, বড় হার্টের মানুষ, বড় হৃদয়ের মানুষ, তবেই এগুলো থেকে বেরিয়ে আসা যাবে। দেখেন, স্বাস্থ্যের ব্যবস্থা খুব জরুরি, শিক্ষার ব্যবস্থা খুব জরুরি, রাস্তাঘাটের ব্যবস্থা খুব জরুরি। হাওর বাওর, নদী নালা, খাল বিল শুকিয়ে যাবে কিছুদিন পরে, দেখতে পাবেন। চৈত্র মাসে দেখবেন আমাদের অঞ্চলের কিছু টিউবওয়েলে চৈত্র মাসে চাপতে চাপতে আর কোনো পানি উঠে না। দেখছেন কোথায় গেল সেই পানি? একবার কলে ধরার সাথে সাথে পানি আসতো, 300 ফুট নিচে যাওয়ার সাথে সাথে পানি আসতো। কোথায় গেল সেই পানি? আমার পানি, আপনার পানি তো হারিয়ে যাচ্ছে। আমার সন্তান, আপনার সন্তান, আপনার নাতি, আরেকজনের নাতনি, এমন দিন আসবে পানির জন্য হাহাকার করবে, একটু টিউবওয়েলের পানি খুঁজে পাবে না। কারণ আমরা হাওর বাওর নষ্ট করে দিচ্ছি। আমরা হাওর নষ্ট করতে করতে এমন করেছি, বিলেকে শুকিয়ে, বিলের নিচে বিষ দিয়ে, মাটির মধ্যে বিষ দিয়ে মাছের ডিম পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। তাহলে পরের বছর মাছ ডিম পারবে কোথা থেকে? মাছ পাবেন কোথায়? মাছ যদি না পান, বিল বদলের কি হবে? বিরাট এক অংশ, হাজার হাজার কোটি টাকার মাছ এই ভাটি অঞ্চলে উৎপাদন হয়। এখন দেখবেন, এখন বড় মৌসুম মাছের, কিন্তু ভালো মাছ আপনি খুঁজে পাবেন না। এখন খাইতে হবে আপনাকে কোন মাছ?
সেই সেই পুকুরের পাঙ্গাস আর তেলাপিয়া মাছ, এর বাইরে তো আর কিছু পাচ্ছেন না। অথচ এক সময় আমরা দেখেছি আমাদের বাড়ি সামারচর, আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, এরাবাস, বাজারকান্দি, মানিকদা, রফিনগর, হাওরে কেউ যদি চিংড়ি মাছ মারতো, মানুষ তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো যে চিংড়ি মাছও কেউ মারে নাকি, লজ্জার ব্যাপার ছিল। পাখির মধ্যে বক পাখিকেও মারলে মানুষ হাসতো যে বক পাখি সবচেয়ে নিরীহ, এই নিরীহ পাখিকে কেউ মারে? মারলে লেঞ্জা মারতে হবে, বালিয়াস মারতে হবে, রাজহাঁস মারতে হবে, কি আর করার আছে এখানে। ফলে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে নামাজের সময় হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাকে দৌড়ে যেতে হবে, আমার প্লেনের টাইম আছে, আমি ঢাকায় যাব, কালকে আমার বড় কেস আছে কোর্টে, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি 5 তারিখের পরে 1 সপ্তাহের জন্য ভাটিপাড়ায় রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ। এরপরে আপনাদের সঙ্গে ঘরে ঘরে দেখা হবে, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সভাপতি সাহেব 2টা কথা বলবেন।